সকাল সকাল ঘুম থেকে উঠে নীরা ফ্রেশ হয়ে চলে গেল রান্নাঘরে। তখন ঠিক 7টা বাজে, শীতের সকাল। নীরার মতো মেয়ের এই সময় কম্বল জড়িয়ে ঘুমানোর সময়, কিন্তু সে আজ রান্নাঘরে, তাও কাঁপতে কাঁপতে এসেছে। মিসেস সাবিনা, মিসেস শিউলি ও দীপান্বিতা যখন নীরাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। নীরা তাদের তাকানো দেখে চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, কি হয়েছে? মিসেস শিউলি শাড়ির ওপরে চাদরটা ঠিক করতে করতে বলে, নাথবউ, তুমি তো এত সকালে উঠবার পাত্রী না, আজ কি দেখে উঠলা? দাদি রসিকতা করে বললেও পিঙ্কি হাসতে হাসতে বলে ওঠে, তোমার নাতবউয়ের দেখো রাতের ঘুম ঠিক মতো হয়নি। যে ডোজ দেওয়া হয়েছিল তাকে, রাতে তো না খেয়েই ভাং ধরে ঘুমিয়েছিল, তাই হয়তো এখন এসেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে। মীরা কাজের রমণীদের মতো করে ওড়নাটা কোমরে বেঁধে বলে, আমার বর একটু পরে নিজের কাজে যাবে, বউ হয়ে তো আর ঘরে বসে থাকতে পারি না, ডাইনিদের নজর পড়ে যাবে যে। তাই আমার জামাইয়ের ওপরে দিয়ে নজর দোষ সরানোর পায়তারা করতে শুরু করেছি। কেউ বুঝলো না কথার মানে, কিন্তু এতটুকু বুঝেছে যে পিঙ্কিকে ইঙ্গিত করেই বলেছে। দীপান্বিতা বলে ওঠে, মানে? একটু পর আমার উনি ঘুম থেকে উঠবেন, এমনিতেই আমি না খেয়েছিলাম বলে তিনিও না খেয়ে আছেন। বউ হয়ে কি জামাইকে এত কষ্ট দিতে পারি? তাই এখন আমি নিজেই আমার বরের জন্য রান্না করব। তারপর আমি আর আমার জামাই একসাথে সকালের খাবার এক ঘরে খাবো। আশা করি কারোর বদনজর পড়বে না আমাদের নব দম্পতির ওপর। মিসেস শিউলি মীরার রান্নার কথা শুনে অবাক হলেও পিঙ্কিকে খোঁচা মারতেই খুশি হয়েছেন। তিনি বললেন, কিসের সমস্যা হইব নাথবউ? কোনো সমস্যা নাই। আরে বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকে, তবেই না ভালোবাসা বাড়বে। তুমি রান্না করতে পারবা নাকি? আমরা সাহায্য করব। আজ আমার প্রথম দিন, রুটি বানাবো, আমাকে একটু দেখিয়ে দাও। এরপর থেকে আর দেখাতে হবে না, আমাকে শিখিয়ে দিলে আমি শিখে যাই। সবাই মিলে নীরাকে সাহায্য করলো। সাহায্য বলতে মুখে মুখে বলে দেয়, আর নীরা সেভাবেই আটা মাখিয়ে রুটি বেলতে থাকে। সবজি সেদ্ধ করতে দেয়, তারপর তেল দিয়ে ভাজি করে। আর পরিমাণগুলো সব মিসেস সাবিনাই বলে দেয়। সবকিছু পারফেক্ট হলেও পারফেক্ট হয় না নীরার রুটির শেপগুলো। একটি এশিয়া মহাদেশের মানচিত্র তো আরেকটি আফ্রিকা মহাদেশের। একেকটি রুটি একেক রকমের হয়েছে। সবাই মিটিমিটি করে হাসতে থাকে রুটিগুলো দেখে। অব্র ঘুম থেকে চোখ চোখ মাত্রই খুলে এসেছে। রুটিগুলো দেখে বলে ওঠে, মামি, তুমি ডিজাইন করে রুটি বানিয়েছো, কি মজা! আজকে অন্য রুটি খাবো। বলেই হাততালি দেয়। ছোট অব্র কি আর বোঝে যে এগুলো না পারার কারণে হয়েছে? সে তো ভিন্ন সাইজের কিছু দেখলেই তাতেই খুশি হবে। পিঙ্কি নীরাকে পিঞ্চ মেরে অব্রকে বলে, নাচতে না জানলে উঠান বাঁকা, তোমার মামি পারে না তো কি করবে? এগুলো করতেও যোগ্যতা লাগে। ড্রয়িং রুমে মিস্টার সমুদ্র চা উপভোগ করছেন আর খবরের কাগজ দেখছেন। পিঙ্কির শেষের কথাটা তার পছন্দ হয়নি। তিনি সচরাচর মেয়েদের কথায় বাম হাত ঢোকায় না। তবে আজ মীরার হাল হয়ে প্রতিবাদ করে বললেন, আজকালকার মেয়েরা ঘরের কাজ করতে চায় না, সেই তুলনায় আমার বৌমা কিছু না পারলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে পারফেক্ট বউ হওয়ার। এটাই কি কম নয়? কাউকে সাহায্য করতে না পারো, কিন্তু তাকে দুর্বল করতে উঠে পড়ে লাগাটা, এটা একটা অন্যায়। পাবলিকের সামনে তুমি আজ যাকে অপমান করবে, ওই পাবলিকই কিন্তু তোমাকে একসময় আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপমান। তাই এটা মাথায় রেখো। পিঙ্কি আর কোনো প্রতিউত্তর করে না। খারাপ হলেও সে মিস্টার সমুদ্রকে মামার মতোই ভালোবাসে। মায়ের মতো সম্পত্তির আশায় লোভ দেখানোর সম্পর্ক পিঙ্কি করেনি। শুধু দ্বীপের প্রতি পিঙ্কির এবং আলাদা এক দুর্বলতা। নীরার বানানো রুটিগুলো প্রথম দিকে খারাপ হলেও শেষেরগুলো অনেক সুন্দর হয়েছে, রাউন্ড আকারে হয়েছে। ভালো ভালো রুটিগুলো নীরা মিস্টার সমুদ্র ও মিসেস শিউলিকে দিয়েছে। বাকিগুলো বাড়ির অন্যান্য সবাই খাবে। সবার খাবারের ব্যবস্থা করে নীরা নিজের রুমে দীপ ও নিজের খাবার সাজিয়ে নেয়। তারপর ঘরের দিকে যেতে থাকে। কিছু একটা ভেবে ঘরে যাওয়ার আগে পিঙ্কির কাছে এসে পিঙ্কির কানে কানে বলে, 5 মিনিটের একটি ডোজ দেখেই তুমি এত খুশি? আফসোস, বাকি 23 ঘন্টা 55 মিনিটের ডোজগুলো দেখতে পাও না। যে আমাকে থাপ্পড় দিয়েছে সে কিন্তু তা উসুল করেও নিয়েছে। ঘরের বাইরের লোক তুমি, তাই বাইরের দিকটিই দেখতে পাবে। আর ভেতরের কাহিনী তো ভেতরের লোকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
কথাগুলো বলেই নীরা চোখ টিপ দিল, তারপর প্রস্থান করলো ঘরের দিকে। ঘরে এসে নীরা দেখে যে দীপ ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে কি না কি চোখের চশমা। দ্বীপের পাশে যে জায়গাটিতে নীরা ঘুমায় ওখানে মিনি ঘুমিয়ে আছে। নীরা দীপকে ডাকতে লজ্জা পাচ্ছে, কিভাবে ডাকবে বুঝতে পারছে না। যতই এদিক ওদিক লড়াই করুক না কেন, তারও কি লজ্জা কম নাকি? ডান হাত দিয়ে দীপের বাহুতে আলতোভাবে নাড়া দিল নীরা। আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে দীপকে ঝাঁকুনি দিচ্ছে আর বলছে, ক্যাডার সাহেব উঠুন, সকাল হয়েছে তো, একটু পর আপনাকে কলেজে যেতে হবে। বার কয়েক ডাকার পর দীপ চোখ খুলেই নীরাকে দেখে অবাক হয়ে বলে, কি হয়েছে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আপনাকে কলেজে যেতে হবে না? অবাক হলেও দীপ চলে গেল ফ্রেশ হতে। তারপর ঘরে আসতেই নীরা বলে, এই নিন, আপনার আর আমার নাস্তা নিয়ে এসেছি, একসাথে খাবো আমরা। কি হচ্ছে না হচ্ছে সবকিছুই মাথায় ওপর দিয়ে যাচ্ছে দীপের। এক থাপ্পড়ে কি নীরা বর পাগল হয়ে গেল নাকি? কিছু না বলে খাটে বসলো দীপ। নীরা এক প্লেটের সবজি নিয়ে তাদের মাঝখানে রাখলো আর তারপর বলে, এই নিন, আমরা এক প্লেটে করে খাবো দুজনে। এমনি শীতের ঠান্ডা, তার ওপর নীরার এই রোমান্টিক কথাবার্তা শুনে শুকনো কাশি উঠল দীপের। নিতে পারছে না। নীরার সাথে সাথে কুসুম গরম করা পানি ফ্লাক্স থেকে বের করে দীপকে দিয়ে বলে, এই নিন পানি, আপনার ঠান্ডার সমস্যা আছে, তাই আমি গরম পানি এনেছি। দীপ চুপ করে পানি পান করলো। পানি পান করার পর দীপ নীরার বানানো রুটিগুলো দেখলো। রুটির শেপগুলো দেখে দীপ মনে মনে হাসতে থাকে। তার বউ পারে না, তাও চেষ্টা করে এনেছে। এখন সরাসরি কিছু বললে কষ্ট পাবে, তাই সে চুপ করে নীরার সাথে এক প্লেটে রুটি ও সবজি খেলো। রুটি খেতে খেতেই দীপ বলে, একদম পারফেক্ট হয়েছে, সবজির ঝাল মশলা ঠিক ঠিক, এবং রুটিগুলোও খেতে মজা হয়েছে। কিভাবে করলে? আমি তো শুধু হাত নাড়িয়ে নাড়িয়ে সব করেছি, পরিমাণগুলো সব মামুনিই বলে দিয়েছিল। বিয়ের পর থেকে নীরা দীপের মা মিসেস সাবিনাকে মামুনি বলেই ডাকে। দীপ খুশি হলো নীরা আর তার পরিবারকে আপন করে নিয়েছে। অবশ্য দীপ জানতো নীরা এমনটিই করবে। খাওয়া দাওয়ার পর দীপ আলমারি থেকে শার্ট ও ব্লেজারটা বের করতে যাবে। ঠিক তখনই নীরা এসে তাকে একটি ব্লেজার পছন্দ করে বের করে দিয়ে বলে, আজ থেকে আমার পছন্দ করে দেওয়া ড্রেস পরেই যাবেন। দীপ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। দীপ ঘর থেকে বের হওয়ায় আগে নীরা বলে ওঠে, আমাকে কোন কোন চ্যাপ্টার মুখস্থ কোন কোন চ্যাপ্টারটা মুখস্থ করতে হবে দেখিয়ে দিবেন না? এবার আর দীপ থমকে থাকলো না। নীরার কাছে এসে নীরার কপালে হাত দিয়ে বলে, থাপ্পড় খেয়ে কি জটটট বাঁধিয়েছো? কি সব উল্টোপাল্টা কথা বলছো? ইস, থাপ্পড়ের পর হয়ে ঔষধ দিয়েছিলেন, ওটাতেই ঠিক হয়েছি। মনে মনে কথাটি বলে, সরাসরি বলে, থাপ্পড়ের সাথে মনে হয় মধু মিক্সড করা ছিল। তাই তো এখন থেকে বরের সেবা করা শুরু করেছি। আর আমার স্বামী যে কিনা বিসিএস ক্যাডার, আবার প্রফেসরও, তার বউকে কি অমনোযোগী হলে মানায়? তাই আমিও আজ থেকে পড়াশোনাতে মনোযোগ হব। খুশি হলো দীপ। নীরার মাথায় টোকা দিয়ে বলে ওঠে, পাগলি। তারপর নীরাকে সবকিছু দেখিয়ে বের হয়ে যায় ঘর থেকে। ঘর থেকে বের হতেই নীরা আবারও পেছন থেকে ডাক দেয় দীপকে, দাঁড়ান ক্যাডার সাহেব। ড্রয়িং রুমে মিস্টার সমুদ্র বাদে সবাই ছিলেন। মিস্টার সমুদ্র কাজে চলে গেছেন। নীরার ডাক শুনে সবাই তাকালো নীরা ও দীপের দিকে। নীরা দীপের কাছে এসে বলে, টাইটা বেঁধেই চলে যাচ্ছেন? আপনাকে এই লুকটা ছাড়া মানায় না। বলেই দীপের কাছে এসে টাইটা বেঁধে দেয়। পিঙ্কির দিকে তাকিয়ে নীরা শয়তানের হাসি দেয়। মূলত পিঙ্কিকে দেখাতেই নীরা এই কাজটা করেছে। মিসেস শিউলি দুষ্টুমি করে বলেন, কি আর করবে বলো না বউ, আমার নাতি তো রসকসহীন মানুষ, বিদ্যা ছাড়া কিছুই বোঝে না। একদিন বইয়ের এত সোহাগ ঠিক মাথায় সামলাতে পারছে না সে, তাই দুই একটা ভুলভাল করেই ফেলছে। তারপর দীপের দিকে তাকিয়ে মিসেস শিউলি বলেন, দেখো, ক্লাসে পড়ানোর সময় আবার বইয়ের সেবা যত্নগুলো মাথায় আইনো না, তাহলে আবার সব গোলাই ফেলবা। বউ তো আর কলেজে থাকবে না তোমাকে সব সংশোধন করে দেওয়ার জন্য। সবাই একসাথে হেসে ওঠে। দীপ গলা খাকারি দিয়ে চলে যায়।
দীপ যাওয়ার পর মীরা মিসেস সাবিনাকে উদ্দেশ্য করে বলে, আমার উনি এখন আমাকে পড়তে বলে গেছে, দুপুরের রান্না যখন করবে আমাকে একটু ডাক দিও, আমিও রান্না করব তোমাদের সাথে। মিসেস সাবিনা খুশি হয়ে বলেন, থাক মা, তোমাকে আপাতত এত কষ্ট করতে হবে না, তোমার উনি যা যা বলেছে তুমি তাই তাই করো। তোমার আর কয়েক মাস পরেই পরীক্ষা, ভালোভাবে পড়াশোনাটা করে তোমার ওনার মনের মতো করে রেজাল্টটা করো। মীরা লজ্জা পেয়ে রুম থেকে যেতে নিলে পিঙ্কি আবারও খোঁচা মেরে বলে, ছোট ইচড়ে পাকা মেয়েকে বিয়ে করে আনলে এমনই হবে মামি, আজকে আমি তোমাদেরকে সাহায্য করব, চলো। মীরা কিছু বলতে যাবে দীপান্বিতা ইশারা করে বলে, বুঝিয়ে দেয়। মীরার কানের কাছে এসে, ঘরের বউদের এত তর্ক করতে নেই, কিছু সময় চুপ থেকেও প্রতিবাদ করা যায়, তুমি যে পড়তে বসো, আমরা দেখছি। দীপান্বিতার কথার প্রেক্ষিতে মীরা ঘরে এসে পড়তে বসে যায়। প্রায় ঘন্টাখানেক পর দীপের কল আসে মীরার ফোনে। মীরা কলটা রিসিভ করলে দীপ বলে, ঠিকভাবে পড়াশোনা করছো তো, নাকি এখন পারফেক্ট বউ হওয়ার জন্য দুপুরে রান্না করতে চলে গেছো? বাহ, ক্যাডার সাহেব তো তার বউয়ের প্রতি অনেক যত্নশীল, বউকে রান্না বান্না করতেই দেয় না। এত ভালোবাসা বউয়ের প্রতি, ভালোবাসার পরিমাণ কি আমি বাসায় এসে দেখিয়ে দিব? লজ্জা পেয়ে নীরা বলে, আমি সব পড়েছি, আর কিছু কিছু চ্যাপ্টার বাকি বুঝিনি, ওগুলো এসে আপনি বুঝিয়ে দিবেন। আচ্ছা, তাহলে রাখছি, আমার নেক্সট ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা বাই। কথাটা শেষ করেই দীপ ক্লাসে চলে যায়, আর মীরা দীপের কথা ভাবতে থাকে। হঠাৎ মীরার মনে পড়ে দীপের ডায়েরির কথা। সাথে সাথে বুক সেলফের বইগুলোর পেছনে লুকানো ডায়েরিটা বের করে পড়তে থাকে। ডায়েরির সূচনা পাতাতে দীপ মীরাকে নিয়ে অনুভূতির কথা কবিতা আকারে লিখেছিল, আর বাকি পৃষ্ঠাতে লিখেছিল মীরাকে কিভাবে দেখলে মীরার প্রতি কিভাবে ভালোবাসা জন্ম নিল এগুলো। প্রথম পৃষ্ঠা উল্টিয়ে মীরা পড়ল, আজ থেকে 8 বছর আগে আমরা এসেছিলাম সপরিবারে। আমি আর বাবা ঢাকাতে থাকতাম, মা আর দীপান্বিতা ছিলেন গ্রামের বাড়িতে। ঢাকার বাড়ি কমপ্লিট হওয়ার পর আমরা জিনিসপত্র নিয়ে যেদিন প্রথম এই বাড়িতে আসি, দেখতে পাই এক 10 বছর বয়সী মেয়ে হাতে ব্যাট নিয়ে তাড়া করতে থাকে এক টাকলা লোককে। মেয়েটির মুখে একটাই কথা, বুইড়া বেটা, কত বড় সাহস আমার গাছের ফুল চুরি করে, তাও আবার গাছ থেকে ফুল নিয়ে আরেক বাসার মহিলাকে দেয়। তোরে তো আমি আজ শেষ করছি, ঘরে মেয়ে বউ থুয়ে অন্যের বউকে ফুল দেওয়া, তাও আবার আমার লাগানো গাছ থেকে, লুচ্চা টাকলা বইরা দাঁড়া বলছি। লোকটিও ভয়েতে ভয়েতে দৌড়াতে থাকে। অবশেষে না পেরে লোকটি ওখানেই বসে হাঁপাতে থাকে। সেই সময় মেয়েটি এসে হঠাৎই চোখের পলকে তার কপালে ব্যাট দিয়ে দেয় এক বাড়ি। লোকটির টাক মাথায় বসেছিল আলুর চাক, যার ফলে এলাকার লোকজন সবাই এক হয়। মেয়েটির মা এসে মেয়েটির কান ধরে দেয় এক টান, জিজ্ঞেস করে, কেন করেছো তুমি এমন কাজ? মেয়েটি লোকটির বউ ও মেয়ে সহ পুরো এলাকার সামনে বলে ওঠে, এই দুইটা অন্যায় করেছে। এক, ঘরের মেয়ে বউ বাদ দিয়ে অন্যের বউকে ফুল দেয়। দুই, সেই ফুল আবার আমার গাছ থেকে ছিঁড়ে নেয়। 2 নাম্বার অন্যায়ের কথা মানুষ পাত্তা দিলেও 1 নাম্বার অন্যায়ের কথা, টাক মাথায় চাক বাঁধানো লোকটির কাছে ব্যাট নিয়ে হাজির হলো তার বউ, কোমরে শাড়ি গুজে হাতে ব্যাট নিয়ে। এবার সে বৃহৎ করে দিল ক্ষুদ্র আলুর চাক। নীরা এটুকু পড়েই হা হা করে হাসতে থাকে। নীরা বুঝতে পেরেছে এটা তাকে নিয়ে বলছে। ছোটবেলায় এমন দুষ্টুমি ও অন্যায়ের প্রতিবাদ নীরা সবসময় করে। নীরাকে মিসেস নাজনীন ও মিস্টার রবিন বড় করেছেন সমাজের সবকিছু শিখিয়ে পড়িয়ে। আশেপাশে কোন কোন মানুষ ভালো, কোন কোন মানুষ খারাপ, এগুলো সবকিছু কিভাবে বুঝতে হয়, এটা নীরাকে ছোটবেলাতেই শেখানো হয়েছিল। একজন লোক মেয়েদের সাথে কিভাবে কথা বলে, কোনটা কোন ইঙ্গিত নিয়ে কথা বলে, সবকিছুই মিসেস নাজনীন নীরাকে শিখিয়ে দিয়েছেন। সমাজে যে ভালো মানুষের রূপের আড়ালে নরপশু থাকে, এটা উপলব্ধি না করলে মেয়েরা সচেতন হতে পারবে না।
তাই প্রত্যেক পরিবারের উচিত মেয়েদের বয়স হওয়ার আগেই তাদের নিজেদের সচেতনতার দিকে বুঝিয়ে দেওয়া। অপর পৃষ্ঠ উল্টিয়ে নীরা পড়ে, আজ প্রাইভেট পড়তে যাব। ওই সময় দেখলাম মেয়েটি রাস্তার এক ছেলেকে ধরে মারছে। বুঝতে পারলাম না কেন এমন করছে। আহত অবস্থায় ছেলেটি দেখলে মায়া লাগে। মেয়েটি একা না, সাথে এক বান্ধবীও মারতে থাকে ছেলেটিকে। আশেপাশে লোক জড়ো হয়। রাস্তার পাশে বাড়ি থেকে একজন মহিলা এসে জিজ্ঞেস করে, তুমি এভাবে নিষ্ঠুরের মতো ওকে মারছো কেন? গরিব ঘরের ছেলে দিন আনে দিন খায়, তাকে কেউ এইভাবে মারে? মেয়েটি রেগে বলে ওঠে, গরিব ঘরের লোক ছেলে চুরি করলে দিন আনে দিন খাবে না তো কি করবে? লোকটি বুঝতে পারে না কথাগুলো, তাই বলে, মানে মানে এই যে এই নিরীহ গরিব দিন আনে দিন খাওয়া ছেলেটি আপনার বাড়ির জানালা থেকে আইফোনটা চুরি করেছে। আপনি যদি বলেন তাহলে আমি এই চোরকে না মেরেই আপনার ঘর থেকে আইফোন আনা তার দিন তাকে খাওয়ানোর সুযোগ করে দেই। মেয়েটির কথা শেষ হতে না হতেই এবার লোকটি ছুটতে লাগলো ওই চোরের পেছনে। এইসব দৃশ্য দেখে যেমন মুগ্ধ হতাম, ঠিক তেমনই হাসতেও থাকতাম। একটি মেয়ে যেমন প্রতিবাদ করে তেমন হাসতেও পারে। তবে তখনও একটি মেয়েটি তখনও আমি মেয়েটির প্রতি ভালোবাসা ফিল করতে পারিনি, শুধু একটু ভালো লাগা কাজ করছিল। মাঝখানের কিছু পৃষ্ঠা নীরাকে নিয়ে এমন আরো অনেক কিছুই লেখা ছিল। এগুলো পড়ে নীরা নিজেই হাসতে থাকে। কয়েক পৃষ্ঠা উল্টিয়ে নীরা পড়ে, আজ মেয়েটির ভাই জার্মানে চলে যাচ্ছে। দেখতে দেখতে যে কিভাবে 3টি বছর হয়ে গেল বুঝতেই পারলাম না। মেয়েটির বাদরামি একটু কমেছে, কিন্তু প্রতিবাদ সে সবসময় করে। রাতের আধারে আমি ব্যালকনিতে বসে পড়ছিলাম। ঠিক সেই সময় দেখি মেয়েটি চাঁদের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। সারা দিনে একবারও মেয়েটি কান্না করেনি, কিন্তু রাতের বেলা চাঁদকে সাক্ষী রেখে সে ভাইয়ের জন্য কান্না করতে থাকে। মনের ভেতর তখন একটি কথাই ভেসে আসে, রাতের আধারে চন্দ্রকে কারো তুমি সাক্ষী, তোমাকে হইতে দেখেছি আমার উড়ন্ত পাখি, চন্দ্রকে দেখাও তোমার চোখের পানি, গোপনে খেলতে থাকি আমি তোমার সাথে লুকোচুরি, চন্দ্রের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে এক পাখি, তখনই আমার হৃদয়ে তোমার নাম লিখেছি, আমার নাম আমি আমার নাম চন্দ্র পাখি। তুমি গোপনে রাখিয়াছ তোমার অশ্রুকণা, আমি তো তাহাতেই হইয়াছি মন ভোলা, ছুতে না পেরেও গোপনে দেখি তোমারে অল্প স্বল্প, তাই তো দিয়েছি আমি আমার প্রেমের নাম লুকোচুরির গল্প। লুকোচুরি গল্প কথাটি নীরা পড়ছে না, বরং কথাটি নীরার কানে বারবার বাজতে থাকে। দীপ তাকে গোপনে এত ভালোবাসে যে যেদিন প্রথম কান্না করতে দেখে সেই দিনই তার জন্য মনে মনে কবিতা লেখে। কবিতার নিচে লেখা, চন্দ্র পাখির চোখের পানি আমি সহ্য করতে পারছি না, মনে মন চায় এখন ছুটে যাই তার কাছে। কিন্তু না, সাহস করে উঠতে পারি। এখনো আমি বেকার, আর চন্দ্র পাখির সাথে আমি টাইম পাস করতে চাই না। আমি চাই চন্দ্র পাখি আমার কাছে হালালভাবেই আসুক। এরপর আরো কিছু পৃষ্ঠা উল্টিয়ে নীরা পড়ে, আজ আমি চাকরি পেয়েছি। চন্দ্র পাখি আসার আগে আমার জীবনের উদ্দেশ্য ছিল একজন ভালো শিক্ষক হওয়া। এই শিক্ষক হওয়ার ইচ্ছা আমারই কলেজের শিক্ষক হয়ে এসেছে। আর মানুষ তো মানুষকে দেখেই নতুন কিছু হওয়ার ইচ্ছা জাগ্রত হয়। ঠিক তেমনই আমিও ঠিক করলাম। ভাগ্য আমাকে আর কোনো জায়গা না, আমার চন্দ্র পাখির কলেজেই সুযোগ করে দিল। চন্দ্র পাখিদের ডিপার্টমেন্টের শিক্ষক অবসরপ্রাপ্ত হওয়ায় আমাকে এখন ওই ডিপার্টমেন্টে যেতে হয়। ক্লাসে পড়ানোর সময় আমি সিরিয়াস থাকতাম, কিন্তু চন্দ্র পাখি থাকতো অমনোযোগী। আমি চন্দ্র পাখির সব কিছু সহ্য করতে পারলেও এই একটি বিষয় সহ্য করতে পারতাম না, পড়াশোনাতে এমন অবহেলা লাগার আমার আগাগোড়াই অপছন্দের দিক। ক্লাসের ভেতর একজন এমন হলে তাকে আশকারা দিলে বাকিরা পেয়ে বসবে, তাই চন্দ্র পাখিকে পানিশমেন্ট দিতে বাধ্য হতাম। চন্দ্র পাখি পড়াশোনায় অমনোযোগী হওয়াতে আন্টির যেন চিন্তা বেড়ে গেল।
এমনই একবার এসএসসি ফেল করে, এমনি একবার এসএসসি ফেল করে, তখন আবারও রাগ হয় খুব, কিন্তু মুখ ফুটে কিছুই বলি না। আন্টির রিকোয়েস্টে আমি পড়াতে থাকি চন্দ্র পাখিকে। আমার ইচ্ছে ছিল না পড়ানোর, কারণ এমনিতেই আমি তার কলেজের শিক্ষক, এখন আবার হয়ে গেলাম প্রাইভেট শিক্ষক। কিন্তু আমার মা এবং আন্টি, তাদের অনুরোধ আমি ফেলতে পারি না। টেনশনে যেন মাথায় উঠে ঘুরপাক খাচ্ছে। যাকে নিয়ে টানা 7 বছর করেছি লুকোচুরি প্রেমের অনুভূতি, আজ সেই হতে গেল আমার দুই দিকের ছাত্রী। এইটুকু পড়েই নীরার যেন হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়ে গেল। তারপর শেষের দিকে এসেছে, সেখানে লেখা আজকে পিঙ্কি গ্রামে যাবে। এতদিন পড়াশোনার নাম করে খুব জ্বালিয়েছে, যেহেতু ও পড়াশোনার জন্য আমার কাছে আসতো, তাই না করে না তাই না করতে পারতাম না, বাধ্য হয়েই পড়াতাম পিঙ্কিকেও। পিঙ্কির গ্রামে যাওয়ার আগে পুপি ও পিঙ্কির কিছু কথা আমি আড়ালে শুনতে পাই। পিঙ্কি পুপ্পিকে বলে, দি বেবি, জব তো হয়ে গেছে, এখন মামাকে বলে বিয়ের ব্যাপারটাও ফাইনাল করে দাও। আমি যে দীপ বেবির জন্য অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলবো। তোর চাচাতো ভাইয়ের মেয়ে আকিকা শেষ করেই এসেই তোর আর দীপের বিয়ের ব্যবস্থা করব। তুই দীপকে পাবি আর আমি পাবো সম্পত্তি। এগুলো শুনে আমি তখন কোনো প্রতিবাদ করিনি, শুধু পিঙ্কি ও পুপির যাওয়ার অপেক্ষা করেছি। ওরা চলে যাওয়ার পরপরই আমি মাকে আমার মনের অনুভূতির কথা প্রকাশ করি, সাথে পিঙ্কি ও পুপির প্ল্যানগুলো। এসব কিছু শুনে মা, বাবা ও দীপান্বিতা আমার আর চন্দ্র পাখির বিয়ে ঠিক করে। আমি বুঝতে পারিনি আন্টি এত সহজেই রাজি হয়ে যাবে। বিয়ের সময় চন্দ্র পাখি আমাকে অনেকভাবে বুঝিয়ে দিত যে সে বিয়েটা করতে চায় না, কিন্তু আমার জীবনে চন্দ্র পাখিকে নিয়ে অনেক আগেই বাসা বেঁধে রেখেছি। তাই যতই পারতাম চন্দ্র পাখিকে এড়িয়ে চলতাম। এমন যদি হতো আমার চন্দ্র পাখি অন্য কারোর প্রতি মত্ত, আমি নিজে সরে আসতাম। কিন্তু চন্দ্র পাখি তো পাগলামির জন্য বিয়েটা ভাঙতে চায়। সেখানে আমি কি করে হতে দেই আমার চন্দ্র পাখিকে আমার থেকে দূরে? দিন শেষে ভালোবাসার জালে হার মানতে হয়েছে আমাকে। আমি ভালোবাসি, খুব ভালোবাসি আমার চন্দ্র পাখিকে। শিক্ষক হয়েছি আমি এই 2 বছর ধরে, কিন্তু ভালো তো বেসেছি আমি টানা 8 বছর ধরে। বিয়ের সময় গায়ে হলুদের দিন আমার ঘরে কে আসে হলুদের কিছু জিনিস নিতে? ভুলবশত আমি ডায়াবেটিসটি ডায়েরিটি টেবিলে রেখে যাই, কেয়া পড়ে নেয় আর এই ডায়েরি। তখন থেকে সেও আমাকে সাহায্য করতে থাকে। আমার আর চন্দ্র পাখির বিয়ের জন্য এই বিয়েতে যতই বাধা বিপত্তি পেরিয়েছি, সব আমার বুদ্ধিতেই হয়েছে। কিন্তু আমার চন্দ্র পাখি জানতেও পারবে না তার অগোচরে তাকে কেউ ভালোবাসে। আমার এই লুকোচুরি প্রেম থেকে যাবে আমার লুকোচুরির গল্প। এরপর আর কিছু লেখা নেই, হয়তো ব্যস্ততার কারণে বিয়ের পর লিখতে পারেনি দীপ। ডায়েরিটি বন্ধ করে নীরা, বলে, আপনার এই লুকোচুরি গল্প সম্পর্কে অবগত হয়ে গেছে আমার আপনার চন্দ্র পাখি, মাই ডিয়ার ক্যাডার সাহেব। দুপুরে দীপ বাসায় আসে একটু দেরি করে। বাসায় আসার সাথে সাথে মিসেস সাবিনা বলেন, ক্যাডার সাহেব এসেছেন? আর আপনার বউ তো না খেয়ে অপেক্ষা করছে, বলছে আমার উনি আসলে একসাথে খাবো। হাত ঘড়ির দিকে তাকালো দীপ, দেখলো বিকাল হয়ে এসেছে, প্রায় 4টা ছুঁই ছুঁই। নীরা এখনো না খেয়ে আছে। কি এমন হলো যে মেয়েটা এমন করছে? এটা বুঝতে পারছে না দীপ। লোক দেখানো কাজ এটা করো না। দীপ ঘরে আসার সাথে সাথে নীরা দীপের বাড়ি পড়ার পোশাকটা বের করে দেয়। দীপ বলে, তুমি না খেয়ে আসো? হ্যাঁ, আপনি আর আমি একসাথে খাবো তাই। কি হয়েছে তোমার বলো তো? এক থাপ্পড়ে ঘাড় তেড়া থেকে ঘাড় সোজা হয়ে গেল নাকি? ধুর, আপনিও না পড়ে আছেন এক বিষয় নিয়ে। মানুষ বুঝি বদলায় না, লজ্জা পাওয়ার ভান করে। আবারও বলে, তাড়াতাড়ি যান, গোসল করে আসুন, দুপুরে না খেয়ে আসি, পেটের ভিতরে ছুঁচোগুলো দৌড়াচ্ছে। আচ্ছা, বলেই দীপ চলে গেল গোসল করতে। ফ্রেশ হয়ে এসে একসাথে দুপুরের খাবার খেলো। বিকালের হাওয়া সাথে সাথে কেয়া এসেছে নীরার সাথে দেখা করতে। অনেক দিন হয়ে গেছে দেখা করে না।
কেয়া ও নীরা একসাথে ছাদে বসে গল্প করছে। কেয়া বলে ওঠে, জানিস, সাদা বিলাই আমাকে প্রপোজ করেছে। কবে, কখন, কোথায়? আমাকে বলিসনি কেন? আরে কালকে করেছে প্রপোজ। আমি এখনো ঝুলিয়ে রেখেছি, একসেপ্ট করিনি। কেন করিসনি একসেপ্ট? কেন আবার, জানিস না, মেয়েদের একটু লজ্জা পেয়ে পেয়ে দেরি করতে হয়। আমিও তো সাদা বিলাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একসেপ্ট করব। মেয়েদেরকে লজ্জা পেতে হয়। লজ্জা পাওয়ার বেনিফিট কি? একটা মেয়ে যত বেশি লজ্জা পাবে, তার পার্টনার তাকে তত বেশি আদর যত্ন করবে। কেয়ার কথা শুনে মীরা মনে মনে বলে, তাহলে আমাকেও লজ্জা পেতে হবে আজ থেকে। আমিও লজ্জা পাবো, কিন্তু আমার তো অত বেশি লজ্জা লাগে না। কেয়া আর মীরার আড্ডার ভেতরে রিক কল করে কেয়াকে। কলটা রিসিভ করলে রিক বলে ওঠে, কোথায় তুমি চশমিশ? এই তো আপনার বাসার উল্টো বাসায়। আগে যে বাসাটায় আমার বান্ধবী ছিল ওটাতে। এখন আমাকেও পাবেন। আমি এখন বান্ধবীর আরেক বাসায়। পেছনে ঘুরে দেখো। কেয়া পেছনে ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে তাদের ছাদে। রিককে দেখে কেয়া কল কেটে দেয়। সাথে সাথে কেয়া তার ওড়নাটা শেষ কিনারায় আঙ্গুল ধরে পেঁচিয়ে পেঁচিয়ে ফ্লোরের দিকে তাকায়। কেয়ার লজ্জা মাখা ভাব দেখে নীরা বিরক্ত। এইভাবে কেউ লজ্জা পায়? তার উপরে নীরা তাকানোর দিকে কেয়ার লজ্জা পাওয়া দেখে হাসতে থাকে। কেয়ার দিকেই তাকিয়ে আছে এক নাগাড়ে। কেয়াকে লজ্জা পেতে দেখে রিক বলে ওঠে, আয় হায় চশমিশ, তোমাকে তো লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। চশমার ভেতরে তোমার এই চোখে আমার যেন লজ্জার আবির্ভাব ফুটে উঠেছে। ইস, এটাকে বলে লুকোচুরির গল্প। এই রিকও লুকোচুরির গল্প বললো। ক্যাডার সাহেবও ডায়েরির পাতায় লুকোচুরির গল্প লিখেছে। লজ্জা পেলে বুঝি ক্যাডার সাহেব বুঝে যাবে যে তার চন্দ্রপাত্রী তাকে নিয়ে লুকোচুরির গল্পে মশগুল হয়ে গেছে। আজকে নীরাও লজ্জা পাওয়ার চেষ্টা করবে। সন্ধ্যায় দীপ নীরাকে বলে, বই খাতা বের করো, পড়তে হবে। নীরা তার ওনার কোনায় আঙ্গুল দিয়ে ঘোরাতে থাকে আর ফ্লোরের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে থাকে। দীপ দেখলো নীরার কাণ্ড, কিন্তু কিছুই বুঝলো না। দীপ আবারও বলে ওঠে, কি হলো, পড়তে বসবে না? মীরা ফ্লোরের দিকে তাকিয়ে ওনার কোনায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। দীপ এবার ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, পড়তে বসার আহ্বান দিয়েছি, বাসর করতে আহ্বান দেইনি যে এইভাবে লজ্জা পাবে। পরীক্ষার পর লজ্জা পাওয়ার মতো সুযোগ ও কাজ দুটোই করে দেব। এখন পড়াশোনায় ফোকাস করো। শেষ। মীরার লজ্জা পাওয়া শেষ। এমন রসকসহীন বর থাকলে কিভাবে লজ্জা পাবে সে? এমনিতেই মীরার দ্বারা ওইসব লজ্জা তার উপরে ন্যাকা ন্যাকা ভাব আসে না। নীরা সবসময় স্ট্রেট থাকে, সেখানে আজ একটু লজ্জার অভিনয় করলো, কিন্তু এই ক্যাডার সাহেব তা হতেই দিল না। শীত পড়েছে খুব, তাই আজ মিসেস সাবিনা ও দীপান্বিতা মিলে পিঠে বানাতে থাকে। মিসেস শিউলি ভাত চাপিয়ে দেন, পিঙ্কিও সাহায্য করতে থাকে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন এসেছেন। দীপের বাবা মা দাওয়াত দিয়েছে। নীরা ও দীপ পড়তে বসেছে। দীপ নীরাকে পড়াচ্ছে। আর কয়েকদিন পর নীরার পরীক্ষা। আবার এর ভেতরে নীরাও বাসবে। শীতকালে এমনিতেই পিঠার আমেজ থাকে। একের পর এক আনন্দ অনুষ্ঠান শীতকালেই বেশি হয়। আর এর ভেতরে নীরার পরীক্ষা। দীপ ও তার পরিবারের কোনো আপত্তি নেই নীরা কোনো কাজ করলো কিনা এগুলো নিয়ে। দীপ ভালো করেই জানে নীরাকে কাজ করতে বললে নীরা বই ফেলে কাজের দিকেই দৌড়াবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। নীরা মিস্টার রবিনের এক বাহু ধরে তার কাঁধে মাথা দিয়ে আছে। বিয়ের আগে বাসায় থাকলে মিস্টার রবিন যখনই কাজ করে বাসায় আসতো, নীরার সাথে সাথে তাকে এইভাবে জড়িয়ে ধরতো। বিয়ের পর সবকিছু পাল্টে গেছে। নিজের স্থায়ী বাড়ি, নিজের জীবন, নিজের কাজের মানুষের জায়গা, সবকিছু। কিন্তু তারপরও নীরা আজ সুখী। তাকে তার শ্বশুর বাড়ির সবাই ভালোবাসে। তার আসল মানুষ তাকে এতগুলো বছর ধরে ভালোবাসে। এগুলো কি কম নাকি? মিস্টার রবিন মীরাকে বলে, শুনলাম তুমি নাকি পারফেক্ট বউ হওয়ার জন্য চেষ্টা করছো। সকাল সকাল উঠে রান্না বান্না করছো, পড়াশোনা করছো। সবাই তো তোমার প্রশংসা করছে খুব। বরের প্রতি এত যত্ন এসেছে দেখে সবাই খুব খুশি। মীরা তাকালো বাবার দিকে। পাশেই মা, শ্বশুর, শাশুড়ি ও অন্যান্য সবাই আছে। মীরা বলে, আমি তো তোমারই মেয়ে আবু।
তুমি যেমন তোমার বইয়ের জন্য পাগল, আমিও তো তেমনই হব আমার বরের জন্য পাগল। এগুলো তো বংশগত রোগ। বাবা যেমন রোমান্টিক হবে, তার সন্তানরাও তো তেমন রোমান্টিক হবে। খুব খুব করে কাশতে থাকেন মিস্টার রবিন। মিস্টার সমুদ্র বিষয়টা ভীষণ খান। মিসেস নাজনীন মেয়ের আর তার বাবার দিকে চোখ গরম করে তাকায়। মিসেস সাবিনাও দীপান্বিতা মিটমিট করে হাসতে থাকে। দীপ কি করবে নিজেও জানে না, তাই সে ঘরে চলে আসে। পিঙ্কি আর মিসেস শিউলি নিজেদের মতো করে ঘরে আসেন, তাই এগুলো দেখছে না। অব্র সবার এইসব ভাবভঙ্গি বুঝে উঠতে পারছে না। সে তার মতো করে কার্টুন দেখতে ব্যস্ত। মিসেস সাবিনা মিস্টার রবিনকে ভীষণ খেতে দেখে ফিসফিস করে বলে ওঠে, ঢং দেখলে বাঁচি না। মেয়ে তো ঠিকই বলেছে, বাবা মা যেমন সন্তানও তেমন হয়। তবে তোমার ক্ষেত্রে উল্টো। তোমার বাবা তো রোম্যান্সের ঠেলায় দুটো বিয়ে করেছিল, তুমি তো তার এক অংশও দেখোনি। উল্টো ছেলেকে তোমার মতো বউ পাগল বানিয়েছ। এখন ছেলে আমার বউ ছেড়ে বউ লাগাল হলেই বাঁচি। ছেলের বউ আসার পর থেকেই যেন বুড়ো বয়সেও বউ যুবতী মনের হয়ে উঠেছে। মিস্টার সমুদ্রের যেন দিন দিন ভীষণ হওয়ার গতি বৃদ্ধি পাচ্ছে। মিস্টার সমুদ্র মিসেস সাবিনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন, ছেলের বউয়ের ছোঁয়া লেগেছে মনে। চলো আবার বিয়ে করে নবদম্পতি হয়ে যায়। তোমার মনের যত রং লেগেছে মিটিয়ে দেই। সেই সৌভাগ্য কি আর আমার কপালে আছে? বলেই হামি দিয়ে সোফা থেকে উঠে পড়েন মিসেস সাবিনা। মিসেস নাজনীন নীরার কাছে এসে নীরার কানে কানে বলে, বিয়ে হয়েছে সবকিছু বুঝতে শিখেছ, এটা শেখনি যে কোথায় কি বলতে হয়? আমি তো সত্যি কথাই বলেছি। বাবা তো তুমি বলতে অন্ধ। তুমি বললে বাবা যাবে ডানে, তুমি বললে বাবা যাবে বামে। আমার কপালে বর জুটেছে তার উল্টো। আমাকে কি করতে হয়? বর যদি বলে চলো ডানে, আমি চলি ডানের বর। আর যদি বলে চলো বামে, আমি চলিও বামে। মিস্টার রবিন মেয়েকে বলে, এগুলো বলতে নেই মা, তোমার আম্মু লজ্জা পায়। বলেই মীরা ও মিস্টার রবিন হাসতে থাকে। মিসেস নাজনীনও বুঝতে পেরেছে এরা বাবা মেয়ে মিলে তাকে পচাইতেই থাকবে, তাই তিনি কথা বাড়ান না। তাড়াতাড়ি করে বিদায় জানিয়ে সেও চলে যায় বাসায়। আজ নীরাদের বাসায় বিদায় অনুষ্ঠানটি খুব বড় করে আয়োজন করা হয়। সাথে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দিবে। বিদায় অনুষ্ঠান উপলক্ষে মেয়েদের নীল শাড়ি ও ছেলেদের পাঞ্জাবি পরতে বলা হয়েছে। নীরা এই কয়দিনের ভেতরে তার ও দীপের জন্য একসাথে ম্যাচিং করে ড্রেস কিনেছে। আজকের সন্ধ্যায় নীরব আসবে। কয়েকটা দিন শুধু নীরার বইয়ের পাতায় মুখ গুজে থাকতে হয়েছে। আজকে সারাদিন তার ছুটি। দীপ তাকে এই কড়া শাসনে রাখে, আবার দীপই তাকে ছুটি দেয়। দীপ ফ্রেশ হয়ে রেডি হয়ে নীরা তখন দীপকে বলে, আজকে আপনি এই পাঞ্জাবিটা পরবেন। দীপ তাকায় পাঞ্জাবির দিকে, পাঞ্জাবির হাতে দিয়ে নীরাকে বলে, এটা কখন কিনেছো? ছুটির ভিতরেই কিনেছি, আপনাকে সারপ্রাইজ দিব তাই দেখায়নি। এখন তাড়াতাড়ি করে পরে আসুন। দীপ নীরার থেকে প্রথম পুরস্কার পেয়েছে, এতে করে দীপের ভালো লাগছে, তাই সে পাঞ্জাবি নিয়ে চলে গেল। অথচ দীপ নিজেও জানে না নীরা তার সাথে ম্যাচিং করে শাড়ি পরবে। নীরা শাড়ি পরে ড্রয়িং রুমে এসেছে। কয়েকদিন পড়াশোনার চাপে ঘরের কাজ করতে পারে না, এর জন্য কেউ তাকে জোরও করেনি। তবে পিঙ্কি নীরাকে কথা শুনিয়ে শুনিয়ে ঘরের অনেক কাজ করেছে, এতে করে নীরার মনে একটু জেদ চেপেছে। পরীক্ষা শেষ হলে ঘরের সব কাজে মন দিবে, এমন এক জেদি নীরা মনে মনে করে রেখেছে। ড্রয়িং রুমে এসে নীরা দেখে পিঙ্কি অনেক সুন্দর করে শাড়ি পরেছে। নৃত্যের নাম দিয়েছে হয়তো পিঙ্কি। পিঙ্কি অনার্স 3য় বর্ষের পড়াশোনা করছে নীরার কলেজেই। আজ সিনিয়র জুনিয়র সবাই নৃত্য করবে, যার যার যা ইচ্ছা। পিঙ্কিও নাম দিয়েছে। মীরার ইচ্ছা ছিল নৃত্য করার, কিন্তু সে এখন নৃত্য করতে পারবে না, তার ক্যাডার সাহেব চায় না। পিঙ্কি তো তার ডেমো দেখিয়েছিল, তাই মীরাকে খোঁচা দিয়ে বলে, মানুষ বোঝে কাকে কোথায় মানায়, তাই তো আজ আমি নৃত্য করতে পারছি। আর অনেকের মনের ইচ্ছা থাকলেও পূরণ তো করতেই পারে না, বরং ডেমো দেখিয়ে দেয়।
নীরা কি কম নাকি? তাকে কেউ কথা শোনাবে আর সে চুপ করে থাকবে, এমন তো হতেই পারে না। পিঙ্কির কাছে এসে নীরা বলে, কি বলতো, আমি তো জানতামই না আমার ক্যাডার সাহেব নাচ নেওয়ালি দেখলে ঘৃণা করে, তাই আবদার করেছিলাম। আর আমার ক্যাডার সাহেব আমাকে তার ব্যক্তিগত নারী হিসাবে চায়, কোনো পর পুরুষের সামনে নৃত্য পরিবেশন করা নারী হিসাবে না। আমি এতেই খুশি, বলেই হামি দিতে দিতে রান্নাঘরের দিকে যায়। পিঙ্কি রাগে চোখ মুখ লাল করে আছে। এই মেয়ের সাথে কথাই পারবে না, তাকে কিছু একটা করতেই হবে। সকালের খাবার খেয়ে দীপ ও নীরা নিজেদের মতো করে কলেজে আসে। কলেজ গেট থেকে নীরা নেমে যায়, ওখানেই আসে কিয়া। কিয়া দীপ ও নীরাকে দেখে বলে, বাবা, তোরা তো দেখি সেম কালারের সব সহ প্রিন্টের ড্রেসও পরেছিস। স্যারকে তো পুরোই হ্যান্ডসাম প্লাস জেন্টলম্যান লাগছে। এই, নজর দিবি না? আমার বইয়েই গেছে নজর দিতে। আমার সাদা বিলাই আছে না, তোর ক্যাডার সাহেবের দিকে তো অন্যান্য মেয়েরা নজর দিচ্ছে। ওই দেখ, সিনিয়র আপুরা কিভাবে তাকাচ্ছে। মীরা দেখল প্রায় কিছু সংখ্যক মেয়েরা দ্বীপের দিকে তাকিয়ে আছে, আবার কিছু সংখ্যক মেয়েরা কলেজের ভিপিকে দেখতেছে। মীরার হিংসা হতে লাগলো। আরে ভাই, ভিপি তার ওপরে আরো হ্যান্ডসাম স্যারের দিকে তাকাচ্ছে, তাকা, আমার বরের দিকে কেন তাকাচ্ছিস? মীরা কেয়াকে বলে, বুঝলি সাদা বিলাইয়ের চশমিশ, আমার ক্যাডার সাহেবের নজরের দোষ শুধু বাড়িতে না, বাইরেও আছে। কোনো এক ওঝা দেখাতে হবে যদি নজর থেকে বেঁচে যায়। ধুর, তোর মতো রণচণ্ডী যা না মানে উম, মেয়ে থাকতে কি আর ওঝা লাগে? এমনিতেও কোনো মেয়ে পাত্তা পাবে না। চন্দ্র পাখি বলেও বললি না কেন? আর আমি সব কিছু জেনে গেছি। কিভাবে? তোকে কেন বলবো? তুই আমাকে বলেছিলি যে ক্যাডার সাহেব আমাকে ভালোবাসে। আরে, তুই যে থাপ্পড় থেরাপি পেয়েছিস, ওগুলো তো একটাও আমি পাইনি। প্রথম দিনই তো স্যারের থাপ্পড় খেয়ে অজ্ঞান ছিলি, এখন না হয় তোর অভ্যাস হয়ে গেছে। আমার তো তা না, এই ভয়েতেই তো বলিনি। কেয়া আসর থেকে আসার সাথে সাথেই দীপ চলে যায় আর নিজের স্থানে। কেয়া ও নীরা ঘোরাঘুরি করতে থাকে কলেজে। ঠিক সেই সময় নীরার সামনে একটি ছেলে আসে। ছেলেটি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে, নাম ইশতিয়াক। নীরার কাছে এসে নীরাকে বলে, তোমাকে অনেক কিউট লাগছে। নীরা কোনো উত্তর না দিয়েই চলে যেতে নেয়। ইশতিয়াক আবারও আসে নীরার সামনে। নীরার সামনে এসে হাঁটু গেড়ে বসে নীরার দিকে গোলাপ ফুল দিয়ে বলে, দীর্ঘ 6 মাস হয়েছে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি, কিন্তু আজ আর তোমাকে দেখে থমকে থাকতে পারলাম না। তোমাকে এই 2 মাস দেখতে না পেয়ে খুব কষ্ট হয়েছে আমার। আমি তোমার বাড়ির দিকে গেছি, কিন্তু তোমাকে পাইনি। আগে যেমন ছাদে বা বাড়ির সামনে মাঠে খেলতে যেতে, এখন আর দেখতে পাই না তোমাকে। এই জন্য পাগল পাগল লাগছে আমাকে। খুব খুব ভালোবাসি তোমায় আমি, মীরা, আমার নিরুবতী। নীরা ও কেয়া একে অপরের দিকে চাওয়াচাই করে। নীরা কিছু বলার আগেই কেয়া বলে, আফসোস, আপনি আমার জিজু হতে পারলেন না। আপনি যাকে প্রণয় বাক্য দিয়ে নিরুবতী উপাধি দিলেন, সে এখন অন্যের চন্দ্র পাখি। ইশতিয়াক বুঝতে পারল না কেয়ার কথা, তাই কেয়ার দিকে ফিরে বলে, মানে? মানে এই যে আমার বান্ধবী বিবাহিত। ইশতিয়াক মন খারাপ করে দুঃখিত বলে স্থান ত্যাগ করে। কেয়া হাসতে থাকে, বলে, দোস্ত, এই ছেলেটা আগে আসলে তোর ওই সুগার ড্যাডিকে বিয়ে করতে হতো না। মনে আছে আমাকে ফোন দিয়ে বলেছিলি তোর সাথে সুগার ড্যাডির বিয়ে ঠিক হয়েছে? নীরার কোনো প্রশ্নও না পেয়ে কেয়া খোঁচাতে থাকে নীরাকে, বলে, কি হলো? এই, তুই তোর জামাই থুয়ে ইশতিয়াক ভাইয়ের প্রেমে পড়লি নাকি? নীরা সামনে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলে, সামনে দেখ। কেয়া সামনে তাকিয়ে দেখে দীপ রাগে ফেটে যাওয়া ফেস করে নীরার দিকে তাকিয়ে আছে। কেয়া বলে, কাম সারছে রে। অনুষ্ঠানের নাচ গান ও বক্তৃতা শুরু হবে বলে সবাই নিজ নিজ জায়গায় বসে। স্যাররা কিছু বক্তৃতা দেয়, তারপর গান গাওয়া শুরু হয়। গান শেষে নৃত্য পরিবেশন করা হয়। এক এক করে কয়েকজন নৃত্য করার পর পিঙ্কিকে ডাকা হয় নৃত্যের জন্য। পিঙ্কি গানের তালে তালে প্রতিটি স্টেপ খুব সুন্দরভাবে নাচে। পিঙ্কির নাচ দেখছিল দীপ।
মূলত দীপ একা না, সবাই দেখছিল পিঙ্কির নাচ, কিন্তু নীরার চোখে যেন একা দীপকেই বাঁধছে। অনুষ্ঠান শেষে সবাই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে বাইরে এসে ছবি তুলতে থাকে। ইন্টারের শিক্ষার্থীরা একসাথে ছবি তুলে কেউ কেউ কান্নাকাটি করে, আবার কেউ কেউ বাড়ি চলে আসে। নীরা ও কেয়ার গেটের কাছে এসে দাঁড়ায়। দীপ ও রিক আসবে। রিক এসে কেয়ার সাথে ঘুরতে যাবে, আর দীপ ও নীরা বাড়িতে যাবে। দীপ এসে নীরার কাছে দাঁড়াতেই রিক চলে আসে। রিকের হাতে বেলি ফুলের মালা কেয়ার হাতে দিয়ে বলে, তোমার এই নীল শাড়ির সাথে বেলি ফুলের মালাটা অনেক সুন্দর লাগবে চশমিশ। কেয়া লজ্জা পেল একটু, তারপর রিকের কাছ থেকে বেলি ফুলের মালাটা নিয়ে নীরাকে বলে, আমার খোঁপায় একটু ফুলগুলো দিয়ে দে না দোস্ত। নীরা কেয়ার খোঁপায় ফুলগুলো গুজে দিয়ে দেয়, তারপর তারা বিদায় নেয়। নীরা গাড়িতে উঠতেই দীপ বলে, আজকাল ছেলেদের থেকে খুব প্রপোজ পাওয়া হচ্ছে। নীরা হামি দিতে দিতে বলে, ঘরে টিউবলাইট বর থাকলে যা হয়, বর তো আর ফুল দেয় না, তা পরে তো দেই, কিন্তু আফসোস ফুল আর নেওয়া হয় না। এদিকে বান্ধবীদের দেখি বিএফের থেকে ফুলের মালাও গিফট পায়, আর আমার ভাগ্য আর লোকেরও ভাগ্য। জোরে স্পিডে গাড়ি চালায়। মীরা ভয় পেয়ে যায় এবার, বলতে থাকে, মরে যাব আমি, মরে যাব। ওহে ক্যাডার সাহেব, লাগবে না আমার ফুল, আমার লাইফে আপনার মতো ব্লাডি ফুল থাকতে অন্য ফুল কেন নিব বলুন। গাড়ি আসতে চালান। কে শোনে কার কথা। দীপ জোরে জোরে গাড়ি চালিয়ে আসে বাড়ির সামনে। মীরা হাঁপ ছেড়ে বলে, এই যাত্রায় বেঁচে গেলাম, আর জীবনেও আপনার সাথে আমি এক গাড়িতে উঠব না। যদিও উঠি তার আগে আপনার নামে আমি জিডি করে রাখবো। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। বলেই নীরা বাসায় চলে আসে। বাসায় এসে হেজাব খুলে শাড়ি পরেই থাকে, কারণ আর কিছুক্ষণ পর নীরব আসবে। নীরা ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে মাথায় খোঁপা করে। ঠিক তখনই পেছন থেকে দীপ নীরার খোঁপায় বেলি ফুলের মালাটা গুজে দেয়। নীরা আয়নায় এই দৃশ্য দেখতে থাকে, মাথায় বেলি ফুলের মালা গুজে দিয়ে। দীপ বলে, আমার ব্যক্তিগত নারী শুধু আমার, তাকে না দিবে অন্য কেউ ফুল, আর না দিবে কেউ অন্য কেউ ভালোবাসা। বলেই দীপ নীরার দিকে ঝুঁকে আসে। নীরা বুঝতে পারে দীপ তাকে এবার ভালোবাসার পরশ ছুঁয়ে দিবে, তাই নীরা চোখটা বন্ধ করে নেয়। এবার যেন নীরার সত্যিই লজ্জা করছে। দীপের গরম নিঃশ্বাস নীরার মুখে আলাদা অনুভূতি নিয়ে আসে। ঠিক সেই সাথে সাথে নীরা ফিল করে তার গালের শুকনো খড়খড়া কিছুর ছোঁয়া, ঠোঁটের ছোঁয়া। কি এমন অদ্ভুত লাগে। নীরার কেন এমন লাগছে। সাথে সাথে চোখ খোলে নীরা, দেখতে পায় দীপ একটি গোলাপ দিয়ে তার গাল স্লাইড করছে। বিরক্ত হলো নীরা। কি ভাবলো আর কি হলো, ধুর। দীপ নীরার মাথায় টোকা দিয়ে বলে, যাও, যত সব দুষ্টুমি বুদ্ধি মাথায় বিচরণ করে, তাই না। বলেই নীরার হাতে গোলাপ দিয়ে চলে যায় ঘর থেকে। নীরা গোলাপ হাতে নিয়ে বলে, রসকসহীন ক্যাডার সাহেব, বউকে একটা চুমু দিতে পারে না। আমিও বা ভুলি কি করে। ইনি তো 8 বছর ধরে ভালোবাসা প্রকাশই করতে পারেনি, আবার দিবে চুমু। একবার পরীক্ষা শেষ হোক, আমি যদি আপনার থেকে 1 ডজন বাচ্চা না নিয়েছি, তো আমার নামও মঞ্জিরিন নীরা না। বলে নীরা গোলাপ ফুল দিয়ে তার খোঁপার এক কোনায় গুজে দেয়। আজ সবাই একসাথে নীরাদের বাসায় আসছে। নীরব আসবে সেই আনন্দে মিসেস নাজনীন সারাদিন নীরবের পছন্দের খাবার রান্না করেছে। মিসেস সাবিনা এখন তাকে সাহায্য করতে গেল। মিস্টার রবিন ও মিস্টার সমুদ্র এক ঘরে বসে গল্প করতে থাকে। নীরার ক্ষুধা লাগে, কিছু খাওয়ার জন্য খাবার টেবিলের দিকে যায়। সব ফলমূল সুন্দর করে কেটে সাজিয়ে রাখা, মিষ্টিগুলো সাজিয়ে। মিসেস নাজনীন নীরব এইভাবে খেতে ভালোবাসে, তাই এগুলো এখন হাতে করে দেওয়া যাবে না। টেবিলের মাঝে একটি ছোট্ট ঝুড়িতে কলা ছিল, তার ভেতরে এক জোড়া কলা। নীরা ছিলে খেতে থাকে। অমনি মিসেস শিউলি খেয়াল করেন, রসিকতা করে বললেন, নাতবউ, জোড়া খাবার খাইতে নাই, এতে করে যমজ বাচ্চা হয়। নীরা দাদি শাশুড়ির কথা শুনে হিসাব হলো, দাদি 1 জোড়া খাবার খেলে যমজ বাচ্চা হয়, তাহলে আমি 6 জোড়া কোনো খাবার খেলে 1 ডজন বাচ্চা হয়ে যাবে। সাথে সাথে
নীরা দীপকে বলে ওঠে, শুনুন কেরার সাহেব, আমার জন্য কালকে 6 জোড়া কলা আনবেন। একটা ক্রিকেট টিম হবে, আর একজন ওই টিমের কন্ট্রোল করবে। নীরার কথা শুনে হো হো করে হেসে ওঠেন মিসেস শিউলি। তিনি বলেন, নাত বউ দেখি আমার 12টা বাচ্চার শখ করছে। কেউ আর কিছু বলার আগেই কলিং বেল বেজে ওঠে। নীরা যে দরজাটা খুলে দেয়। দরজার সামনেই দাঁড়িয়ে আছে নীরব। নীরবকে দেখার সাথে সাথেই নীরা ভাইয়া বলে এক চিৎকার দিয়ে জড়িয়ে ধরে। মিসেস নাজনীন রান্নার ঘর থেকে এসেই ছেলের দিকে তাকিয়ে থাকেন দীর্ঘ 5.5 বছর পর। আজ ছেলেকে দেখছেন তিনি। মাতৃত্বের প্রথম স্বাদে তিনি নীরবকে গর্ভে ধারণ করে পেয়েছিলেন। এই ছেলে এতগুলো বছর দূরে ছিল। কত মনে পড়তো ছেলের কথা। ছেলেকে কোলে নিয়ে কত আদর করত। সবকিছু যেন আজ চোখের সামনে ভেসে উঠেছে। সাথে সাথে নীরবের কোলে মুখ গুজলেন মিসেস নাজনী। হাউমাউ করে কান্না করছেন ছেলের কোলে মুখ রেখে। সবাই দেখছে মা ছেলের মুহূর্ত। নীরব মাকে জড়িয়ে ধরে বলে, আমি যেদিন জার্মানি গিয়েছিলাম ওই দিনও এত কান্না করনি তোমরা। আজ এসেছি আর কান্নার বন্যা বয়ে গেল। নীরা মিসেস নাজনীনকে জড়িয়ে ধরে বলে, তুমি কি করে জানবে আমরা কান্না করেছিলাম কিনা? মাকে তো জোর করে খাইয়ে দিতে থাকে, আর শুধু তোমার স্বপ্নের জন্য তোমাকে সুযোগ দেওয়া হয়, আর এই জন্য মা তোমার সামনে স্ট্রং ছিল। নীরব বোনের মাথায় হাত দিয়ে বলে, এবার ভাইকে ভেতরে আসতে দিবি নাকি বাইরেই দাঁড় করিয়ে রাখবি? লম্বা একটা জার্নি করে এসেছি আমি, বাকি সবার সাথে সাক্ষাৎ তো করতে দে। নীরা হেসে দিল। মিসেস নাজনীনকে নিয়ে সাইড হয়ে মিস্টার রবিনের দিকে যাওয়ার সুযোগ করে দেয় নীরবকে। বাবা হলেও মিস্টার রবিন হলেন নীরবের বেস্ট ফ্রেন্ড। সবসময় বেস্ট ফ্রেন্ডের মতো করেই চলাফেরা করেন তারা। নীরব ঘরে এসে বাবাকে জড়িয়ে ধরে। মিস্টার রবিন নীরবকে বুকে টেনে নিয়ে বলে, আমার কলিজার টুকরোর এক অংশ। মিস্টার রবিন সবসময় নীরা ও নীরবকে বলে এসেছেন, তোমরা দুজন আমার কলিজার টুকরো। কিন্তু আমার কলিজার এক অংশ জুড়ে আছে তোমার মা। আর বয়স বাড়বে, দিন শেষ হবে, কিন্তু তোমাদের মাকে আমি কখনো ভুলতে পারবো না। তোমাদের মা আর তোমরা 2 ভাই বোন আমার একটি আস্ত কলিজা। তোমাদের কোনো কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। বাবা মা ও ভাই বোন সাথে সুখে দুঃখে মুহূর্তটি ভাগাভাগির পর মিস্টার নীরব সমুদ্র মিসেস নাজনী ও মিসেস শিউলিকে দেখে সালাম দিল। তারপর দীপের সাথে কোলাকুলি করে নিল। অতঃপর দীপান্বিতার দিকে তাকালো নীরব। দীপান্বিতা এতক্ষণ নীরবের দিকেই তাকিয়েছিল। কতগুলো বছর পর তার প্রণয়ের পুরুষকে দেখছে। আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে, বয়স বেড়েছে, কিন্তু মুখের ছোপ ছোপ চাপ দাড়ি আর বডি ফিটনেস দেখলে তো একদম মিস্টার পারফেক্ট লাগছে। দীপান্বিতা মনে মনে বলে ওঠে, আমারও তো বয়স বেড়েছে, বয়সের সাথে সাথে মুখের উজ্জ্বলতা কমে এসেছে। আর এনাকে দেখো, উজ্জ্বলতা যেন আমার থেকে ঢলে ঢলে পড়ছে। আমাকে হয়তো এখন আর মানবে না তার সাথে, মানাবেও না। আমাকে এখন আর তার সাথে মানাবে না, তাই তো এতদিন কন্ট্রাক্ট অফ রেখেছে। নীরব দীপান্বিতার কাছে আসতে যাবে, অমনি অব্র এসে দীপান্বিতার হাতটা ধরে বলে, ক্ষুধা লাগছে আম্মু। থমকে গেল নীরব, চেয়ে আছে দীপান্বিতার চোখের দিকে। এখন দীপান্বিতা তার নিষিদ্ধ নারী। দীপান্বিতাকে ইগনোর করে চলে গেল ঘরের ভেতর। বুকের ভেতর জ্বলতে থাকে নীরবের। আয়নার সামনে দাঁড়িয়ে দীপান্বিতাকে উদ্দেশ্য করে বলে, এক সময়ের মায়াবন বিহারিণী, আর এখন আমার হৃদয় হরণী। দীপান্বিতা অব্রকে কিছু খাইয়ে দিতে চায়, তাই মিসেস নাজনীনকে বলে খাবারের ব্যবস্থা করতে। দীপান্বিতা অব্রকে খাইয়ে দিচ্ছে। এমন সময় নীরব পোশাক পাল্টে ড্রয়িং রুমে এসে দীপান্বিতাকে দেখতে থাকে। নীরা সবকিছুই খেয়াল করে দেখছে। অব্র দীপান্বিতাকে বলে, ওনাকে আমি কি বলে ডাকবো আম্মু? দীপান্বিতা চুপ করে থাকলেও নীরা বলে ওঠে, মামা। মামা বলে ডাকবে আমার ভাইকে। আমার ভাই মানে তো দীপান্বিতা আপুর বড় ভাই, সেই দিক থেকে মামা বলা যায়। নীরবের মাথা যেন ঘুরতে শুরু করলো। এক সময়ের ছাইয়া এখন হয়ে গেল ভাইয়া। নীরার মতো বোন থাকলে সবই সম্ভব। অব্র নীরবের কাছে এসে বলে, আমার নাম অব্র, তুমি আমার নতুন মামা। আমার জন্য চকলেট এনেছো?
আমি সেই বিকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। নীরব কি করবে বুঝতে পারছে না। মন তো চাচ্ছে ঠাটিয়ে দিবে একটা চড়, মামা মামা করছে সে। এগুলো সহ্য হয় নাকি তার? মনের দুঃখ মনেই রেখে নীরব হুম বলে মাথা নাড়ায়। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছে। মিসেস নাজনীন ও নীরা আজ পরিবেশন করছে। নীরব ও দীপান্বিতা টেবিলের সামনাসামনি বসে আছে। দুজনের দিকে এক পলক তাকিয়ে আবারও নিজেদের খাওয়া দাওয়া মন দেয়। খাওয়ার মাঝে হঠাৎ দীপান্বিতার পায়ের সাথে ছোঁয়া লাগে নীরবের পায়ে পায়ে ছোঁয়া লাগাতেই দীপান্বিতা ও নীরব একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। ভুলবশত লেগেছে পা। সারাদিন প্লেনে বসে বসে ছিল নীরব, পা দুটো অবশ হয়ে আছে, তাই পা নাড়তে যেয়ে দীপান্বিতার সাথে লেগে যায়। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই বাড়িতে চলে আসে। ঘরে এসে লাইট জ্বালানোর সাথে সাথে দীপ নীরাকে বলে, তুমি আমার থেকে কয়টা টুনুমুনু চাও? 1 ডজন। কেন, আপনি দিবেন না আমাকে এতগুলো টুনুমুনু? দীপ নীরার অতি নিকটে এসে নীরার কানে ফিসফিস করে বলে, আমি দিতে পারবো, কিন্তু তুমি নিতে পারবে তো? নীরা চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে দীপের দিকে। দীপ হাসতে হাসতে আলমারি থেকে বাড়ি পরার পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে আসে। নীরা কিছু না বলে জামা নিয়ে ওয়াশরুম থেকে শাড়ি পাল্টে ঘরে আসে। এসে খাটে শুয়ে পড়ে। মিনিকে এখন সোফায় ঘুমাতে দেয়। কিছুক্ষণ নীরবতা ভেঙে নীরা আস্তে আস্তে দীপের দিকে এগোতে থাকে। 2 কদম আগায় তো কিছুক্ষণ থামে। এরকম করতে করতে যেই নীরা দ্বীপের কাছে আসবে অমনি দ্বীপ বলে উঠে, স্টপ, এখানেই থেমে থাকবে, আর এগোবে না। পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর তোমার 1 ডজন বাবু লাগে নাকি 2 ডজন লাগে, সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। যে নীরা এতক্ষণ দ্বীপের কাছে আসছিল, সেই নীরা যখন দ্বীপের মুখে 2 ডজন বাচ্চার কথা শোনে, সাথে সাথেই দূরে সরে আসে। দ্বীপ মিটমিট করে হাসতে থাকে। নীরাকে শায়েস্তা করার জন্য তাকেও কিনা নীরার মতো হতে হয়। কাল নীরার পরীক্ষা, তাই আজই সকাল সকাল থেকে পড়াশোনায় ব্যস্ত দ্বীপ। কলেজে গেছে পরীক্ষার জন্য, তাদের আলাদা মিটিং করতে হয়। নীরার মনোযোগ দিয়ে বই পড়তে থাকে। কলেজে যাওয়ার আগে দ্বীপ বলেছে, আমি এসে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রশ্ন করব, সঠিক উত্তর যেন পাই, তা না হলে তো জানোই শাস্তি হিসাবে কি থাকবে। নীরা জানে এই আদনান কবির দ্বীপ এখন বিদ্যাসাগরের রূপ ধারণ করেছে। কাল পরীক্ষায় এদিকে যে স্বামী, সেই আবার তার শিক্ষক। পড়াশোনা না করলে স্বামী হয়ে যাবে তার জীবনের আসামি। তাই নীরা বলে, হ্যাঁ হ্যাঁ জানি, পড়াশোনা মনোযোগ দিয়েই করব। এমনিতেই তো এই মাস 2 ধরেই তো খালি বই আর বই করেছে। সকালে উঠে পড়তে বসেছি আর রাতে ঘুমানোর আগে বই বন্ধ করে। কেউ কিছু বললে কান দিবে না। যদিও কেউ কিছু বলবে না, যে বলার সেও আজ কলেজে যাবে। আপনি কিন্তু খবরদার কোনো ডাইনির দিকে তাকাবেন না। আর বুঝি না আমি, চুলগুলো এভাবে স্পাইক করার কি দরকার? কলেজে তো পড়াতে যাচ্ছেন, ফ্যাশন দিচ্ছেন কেন? তাহলে কি করব? টেলিসামাদ হয়ে যাব? দরকার পড়লে তাই যাবেন। আজ থেকে আপনি টেলিসামাদ সেজেই যাবেন, বলেই নীরা দ্বীপের মাথায় নারকেল তেল লাগিয়ে দিল। তারপর মাঝখান থেকে সিথি করে বলে, একদম পারফেক্ট লাগছে আপনাকে। আমাদের স্কুলে যে হেডমাস্টার ছিল না, তার মতোই লাগছে। এখন কেউ নজর দিবে না, যেতে পারেন আপনি। দীপ কি বলবে কিছুই বুঝতে পারছে না। কি বউ জুটলো কপালে। দীপ ড্রয়িং রুমে আসার সাথে সাথেই দীপকে দেখে সবাই হা করে হাসতে থাকে। পিঙ্কি ভ্যাবাচ্যাকা খেতে থাকে। বলদ বউ পেয়ে কি জামাইও বলদ হয়ে গেল? এ কোন লোক নিয়ে যাচ্ছে কলেজে? পিঙ্কির হা করে তাকানো দেখে নীরা বলে, এভাবে দেখার কিছু নেই। এবার থেকে কলেজে যাওয়ার সময় মাথায় তেল দিয়ে যাবে আর এসে শ্যাম্পু করবে। ছেলেদের আসল সৌন্দর্য তাদের হেয়ার স্টাইল দিয়েই হয়, তাই আমার ক্যাডার সাহেবের সৌন্দর্য আমিই দেখব। পিঙ্কি নীরার কথার উত্তরে বলে, আর 6 প্যাক, তারপর চাপদাড়ি, এগুলো? আমার জামাইয়ের 6 প্যাকের দিকে তোমার এত নজর কেন? হ্যাঁ, ওঠার ব্যবস্থা নেই বলেই তো চুলে তেল দিয়ে দিলাম। যদিও আজ থেকে ঘি দিয়ে গরম ভাত আর বেশি বেশি আলুর তরকারি খাওয়াবো। 6 প্যাক বেশি দিন থাকবে না।
মিসেস শিউলি বলেন, একদম ঠিক কথা কইছো নাথবো, বর মানুষ যত সুন্দর লাগবো তত বেশি মানুষের নজর লাগবো। বলেই হাসতে থাকেন সবাই। দীপ কোনো কথা না বলে বের হয়ে যায়। বাড়ির বাইরে এসে তেল তেল আলা আর চুলগুলো হাত দিয়ে উঁচু করে হয়ে সেই স্পাইক আকারেই করে। নীরার সামনে আর করে না এই কাজ। যে লেভেলের ঝাঁজ দীপকে আজ মিটিংয়ে যেতে দিত না। বিকালে দীপ আসে কলেজ থেকে। নীরা না খেয়েই আছে তার জন্য। এটা নীরার এখন অভ্যাস হয়ে গেছে। দীপের লাঞ্চ টাইমে নীরাকে কল দিয়ে যদি বলে দীপ খেয়েছে, তখন নীরা ভিডিও কল থেকে পিঙ্কিকে দেখিয়ে দেখিয়ে খায়। আজ দীপ ক্লাস করানোর পর মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই আর কল দিতে পারেনি। নীরাও না খেয়ে আছে। দীপ গোসল করে এসে নীরার সাথে একসাথে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর নীরার কাছ থেকে পড়াগুলো আদায় করে। এর কিছুক্ষণ পর কেয়া ও কেয়ার আম্মু আসে নীরার সাথে দেখা করতে। মিসেস সাবিনা ও মিসেস শিউলি মিলে গল্প করে কেয়ার আম্মুর সাথে। দীপ নীরা অব্রকে নিয়ে কেয়ার সাথে গল্প করে। কিয়া বলে, দোস্ত বাসা থেকে আমাকে ও রিককে মেনে নিয়েছে। পরীক্ষার পর আমাদের বিয়ে, বলতে গেলে আজ পরীক্ষা শেষ তো পরশু বিয়ে, তাই আম্মু এসেছে সবার সাথে কথা বলতে। নীরা খুশি হয়ে হাত তালি দেয়। নীরার দেখা দেখে অব্রও হাত তালি দেয়। দীপ বলে ওঠে, বিয়ের কথা পরীক্ষার পর বললে মনে হয় ভালো হতো। তোমরা যেই লেভেলের পড়াচ্ছো, এতে করে বিয়ের আনন্দ পড়াশোনা গোল্লাই। নীরার চোখ থেকে ছোট ছোট হয়ে তাকায় দীপের দিকে, বলে ওঠে, আমার জীবনটা তো নিরামিষ বানিয়েছেন, এখন আমার প্রাণপ্রিয় বান্ধবীর পেছনে লেগেছেন। আপনি কি আমাদের জীবনে একটু রোমান্টিক লাইফ স্পেন্ড করতে দিবেন না? সবকিছুর একটা সময় থাকে। এখন পরীক্ষা চলছে তোমাদের, তোমার রেজাল্ট করার দায়িত্ব তো আমি নিয়েছি। আর কেয়া, তোমাকে বলছি, তোমার মাকে বলো আর আমাদের কলেজের এক প্রফেসরকে ঠিক করে দিচ্ছি, পরীক্ষার 1 মাস তার কাছেই পড়াশোনা করবে। কেয়া কাঁদো কাঁদো মুখ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মনে মনে বলে, আমি তো ভুলে গিয়েছিলাম আমার প্রাণ প্রিয় বান্ধবী এখন আমার কলেজের শিক্ষক। আর কোন দুঃখে যে এখন বিয়ের অ্যাডভান্স কার্ড দিতে আসলাম। বিয়ের কার্ড দিতে এসে পরীক্ষার জন্য টিউটর জুটল। হাই রে আমার বিয়ের অ্যাডভান্স গিফট। কেয়ার আম্মুর সাথে কথা বলেই দীপ চলে যায় নিজেদের রেস্টুরেন্টে। মিস্টার সমুদ্রের সাথে একেবারে মাগরিবের নামাজ পড়ে ফিরবে। নীরা কেয়ার কাছে এসে বলে, বুঝলি দোস্ত, তুই ক্যাডার সাহেবকে হেল্প না করলে আমিও কোনো এক রোমান্টিক জামাই পেতাম, আর তুইও তোর বিয়ের জন্য আনন্দ করতে পারতি। কেয়া কাঁদো কাঁদো ফেস করে বলে, কোথায় ভাবলাম টেনে টুনে পাশ করে বের হব, তারপর সাদা বিলাইকে বিয়ে করে পড়াশোনা থেকে 10 হাত দূরে থাকবো। তা না, বান্ধবীর প্রফেসর বর কিনা আমাকেও বিদ্যাসাগরে ভাসিয়ে দিল। একটা সত্যি কথা বলবি দোস্ত? নীরা তাকায় কেয়ার দিকে, ইশারা করে বোঝায়, কি? তোদের কি কোনো রোমান্টিক মুহূর্ত আছে? এই যে বিয়ের এতগুলো দিন হয়ে গেল, স্যার কি তোকে ভালোবাসার কোনো প্রবাদ বাক্য শুনিয়েছে, নাকি খালি বই নিয়ে বসে থেকেছে? যেভাবে আমাকে বিয়ের আগে কংগ্রাচুলেশন না জানিয়ে বিদ্যাসাগরে ডুবিয়ে দিল, মনে তো হয় না তোর জীবনে এত বড় এত তাড়াতাড়ি কিছু হবে। নীরা দুঃখ প্রকাশ করতে যাবে, তার আগে দেখলো পিঙ্কি তার ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। নীরা জোরে জোরে বলে ওঠে, কি যে বলিস না দোস্ত, আমার ক্যাডার সাহেব আমাকে বলেছে পরীক্ষার পর চুনুমুনু গিফট করবে, ইনফ্যাক্ট জোড়ায় জোড়ায়। শুধু কি তাই, আমি যখন ঘুমাতে যাই আমাকে ভালোবাসার পরশ দিয়ে ঘুম পাড়ায়। কেয়া হা করে আছে। কেউ বলবে এমন মুডি শিক্ষক বউ পেলে রোমান্টিক হয়? অবশ্য স্বামী স্ত্রীর ভেতরে তো রোম্যান্স হবেই, সে শিক্ষক হোক বা কোনো হুজুর। বউ তো তাকে আর অন্য মেয়েদের মতো ট্রিট করবে না। পিঙ্কি আহত হয়ে ভেতরে ঢুকলো, রাগ উঠছে তার। এদের সম্পর্ক ভাঙার জন্য প্ল্যান করতে থাকে পিঙ্কি। কিছু একটা ভেবে মুচকি হাসি দেয়। সন্ধ্যায় কেয়া বাসায় চলে আসে। কেয়ার শিক্ষক সন্ধ্যার পরপরই আসবে। এতে করে কেয়ার আম্মু খুশি হয়েছে। নীরা ও কেয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সন্তানদের সফলতা বাবা মায়ের তৃপ্তির স্থান। ভালো পাত্র পেয়েছে দুই বান্ধবী। শুধু কি তাই, এরা যেমন ভালো চরিত্রের পাত্র পেয়েছে, ঠিক তেমন ভালোবাসার মতোই পেয়েছে। দীপকে দেখলে বোঝা যায় যে সে নীরার প্রতি কতটা সেন্সিটিভ। আবার রিক, সে যদি এতটাও খারাপ হতো তাহলে মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতো না। রিক কয়েকদিন কেয়ার সাথে ঘোরাফেরা করলেও কেয়ার মন বুঝতে চেয়েছিল। যথেষ্ট সম্মান করে রিক কেয়াকে।
দিকের মায়ের মনে ধরেছে কেয়াকে, বৌমা হিসেবে তার কেয়াকে পছন্দ। সন্ধ্যায় নীরাকে পড়াতে বসেছে দীপান্বিতা লাইভ করে। এখন রাতের খাবার রেডি করতে থাকে এসেছে মিসেস নাজনীনের সাথে। পিঙ্কিও এসেছে হেল্প করতে। মিসেস সাবিনা বলে, থাক মা, তোকে কষ্ট করতে হবে না, তুই গিয়ে গিয়ে পড়তে বস। পিঙ্কি ইচ্ছা করে নীরার মাইন্ড ডাইভার্ট করতে চায়, তাই জোরে জোরে রান্নাঘর থেকে বলে, তা বলে কি আর হয় নাকি মামি? তোমাদের ছেলেকে বিয়ে দিয়েছ এমন একজনের সাথে যে কিনা পড়াশোনা তো করেই না, আবার কাজও পারে না। আমি তো একটু হেল্প করি তোমাদের। দীপদের বাসা 3 তলা বিল্ডিং এর 2য় ফ্লোরে। দীপরা থাকে একটি ফ্লোর হওয়ায় সবার ঘরের সামনে ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমের কাছেই আছে রান্নাঘর। রান্নাঘর থেকে একটু জোরে কথা বলায় নীরার কানে ভেসে আসে পিঙ্কির কথা। একটু রাগ উঠলেই পাত্তা দেয় না নীরা। কাল তার পরীক্ষা, আজকে এইসব কথায় পাত্তা দিবে না। মিসেস সাবিনা দীপান্বিতাকে রান্নাঘরের কথা বলে ঘরে যান। মিস্টার সমুদ্রের সাথে কথা বলতে পিঙ্কি আবারও জোরে জোরে বলে, আহারে আমার মামির কপাল, ছেলের বিয়ে দিল অথচ বৌমার সেবা পেল না। উল্টো কিনা ছেলের বউকে সেবা করতে হয়। পিচ্চি ভাবি কপালে জুটেছে বলে আজ এক অসহায় ননদকেও ঘরের কাজ করতে হচ্ছে। ফেলটুস তো ফেলটুস, তার সাথে পারে না কোনো কাজ। নীরার এবার আর রাগ কন্ট্রোল হলো না। দীপ নীরাকে কিছু প্রশ্নের উত্তর লিখতে দিয়েছিল বানান দেখার জন্য, আর নীরা উত্তর লেখে দীপের কাছে খাতা দেয়। দীপ সেই দিকে মনোযোগ দিয়েছিল, হঠাৎ দেখলো নীরা ধুম করে চেয়ার থেকে উঠে কোমরে ওড়নাটা বেঁধে রান্নাঘরের দিকে যাচ্ছে। দীপও সাথে সাথে উঠে যায় নীরার পেছনে। নীরাকে বাধা দিয়ে বলে, তুমি রান্নাঘরে এসেছো কেন? কিসের পড়াশোনা? নীরার এখন মাথায় আগুন ধরে গেছে। হুঙ্কার দিয়ে দীপকে বলে, দেখতে পাচ্ছেন না আমি রান্নাঘরে যাচ্ছি? রান্নাঘরের মানুষ কেন যায় রান্না করতে? আমিও রান্না করব, ঘরের বউ হয়েছি আমি এখন। আগে রান্না বান্না, তারপর পড়াশোনা। দীপ বুঝতে পারলো এই মেয়েকে এখন চট থাপ্পড় থেরাপি দিলেও কাজ হবে না, তাই শান্ত হয়ে বলে, কাল তোমার পরীক্ষা, মাথা ঠান্ডা রাখো। পরীক্ষার পর রান্না বান্না করো। মাত্রই তো 1 মাস, দরকার পড়লে বৃহস্পতিবার রাত করে রান্না করবে। আমি বাধা দিব না, প্লিজ চলো। কিসের কি? নীরার চোখ তো পিঙ্কির দিকে। শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে পিঙ্কি। পিঙ্কি চায় দীপ আজ নীরার বাড়াবাড়ি দেখে কিছু একটা করুক, যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। এখন এরা বর বউই যা করার করবে। নীরা পিঙ্কির দিকে তাকিয়ে বলে, ও কেন রান্না করবে? ও রান্না করবে ওর শ্বশুর বাড়িতে। এখন আমি আমার শ্বশুর বাড়ির জন্য রান্না করব, ননদকে ভুগতে দিব না। আমি আমি ভালো বউ হবই হব। বলেই নীরা দৌড় দিতে যায় রান্নাঘরে। অমনি দীপ নীরার কোমর জাপটে ধরে বলে, নীরা লাফালাফি করে বলে, ছাড়ুন আমাকে ক্যাডার সাহেব, আমার মাথা এখন আতা হয়ে গেছে। ছাতা কলি নিয়ে এসে গেছে, আর হয় আজকে ওর মাথা ফাটাবো, না হয় বাড়িতে আগুন লাগবে। বলতে বলতে নীরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। যোগ্য বউরা যোগ্য বউ না হয়ে ফেলটুস করে করে পিঙ্কি যতটা খোঁটা দেয় নীরাকে দেয়, এতটা নীরাকে কেউ কখনো দেয়নি। তাই একটু কষ্ট হয় নীরার। দীপ বুঝতে পারে নীরা আজ কষ্ট পেয়েছে। পিঙ্কিকে কেউ একটু প্রতিবাদ করেও কিছুই বলে না, যদিও পিঙ্কির কথা পাত্তা দেয় না কেউ। কিন্তু নীরার মন তো এতেই কষ্ট বাড়িয়ে দেয়। তাই দীপ বলে, মাথা ঠান্ডা করো চন্দ্র পাখি, শান্ত হও তুমি। সবাইকে বলে রাখছি আমার বউকে কেউ রাগাবে না। পরীক্ষার পর আমার বউয়ের হাতের রান্না তোমাদের পেট ভরে খাওয়াবো। এখন সে তার মতো করে পড়তে বসবে। আমার বউ দেখিয়ে দিবে সে ফেলটুস না, সেও একজন ব্রিলিয়ান্ট। কি বউ পারবে না তো দেখাতে? কথা বলার মাঝে দীপ দীপান্বিতার চোখ থেকে টিপ দিয়ে বুঝিয়ে দেয় সে নীরাকে শান্ত করতে। এমন বলে দীপান্বিতা মিটমিট করে হাসে। নীরা এবার একটু শান্ত হলো, তাকালো দীপের দিকে। দীপ আবার বলে, লোকজন কিন্তু এটাও বলে তোমাকে খোঁচা দিবে যে তুমি এসএসসি ফেলের মতো ইন্টার ফেল করেছো। 1 মাস অপেক্ষা করো, তারপর সংসারের কাজ করলে লোকে বলবে নীরা ইজ দ্য বেস্ট। যে নারী রাধে সে চুলও বাঁধে। ভালো রেজাল্ট এখন ইম্পর্টেন্ট, তারপর ভালো বউ। বলেই নীরাকে নিয়ে গিয়ে ঘরে যায়। নীরা হাঁপাতে থাকে দীপের বুকে মাথা রেখে। কিছুক্ষণ নীরবতা পালন করে। কিছু একটা ভেবে নীরা দীপকে বলে, আমার মুখে এখন ভালোবাসার স্পর্শ দিবেন ক্যাডার সাহেব?
দীপ অবাক হয়ে বলে, হোয়াট? এই ডাইনি ননদিনীর সামনে আপনি আমার শুষ্ক গালে ভালোবাসার পরশ এঁকে দিন? পাগল হয়েছে তুমি? এখানে সবাই আছে। তেমন কেউ নেই, দীপান্বিতা আপু আর পিঙ্কি ছাড়া। আমি চাই কেউ একজন তার চাওয়ার বিপরীতে অন্য কিছু দেখে চলুক। আপনি যদি এখন আমাকে ভালোবাসার পরশ না দেন, আমি এই রাতেই বাড়ি চলে যাব। আর হালকা জুড়ে বলবো, ক্যাডার সাহেব একটি টিউব লাইট, তাই বাধ্য হয়ে 2 মাস সংসার করে চলেছি। আমি এই কথা রটালে আর কোনো বউ চলবে না আপনার কপালে। আর যদি আমি যাওয়ার পর পিঙ্কি নামক ডাইনিকে আপনি বিয়ে করেন, এই সমাজে কিন্তু ধরে নিবে আমাদের বিয়ে ভাঙার পেছনে আপনাদের দুইজনেরই হাত আছে। যত সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা। 3 সেকেন্ডের সময় দিলাম। আমি যদি আমার শুষ্ক ত্বকে মিষ্টি ছোঁয়া না পাই, তাহলে আমি চলে যাব। ঠিক আছে, বলে দীপ নীরার মুখে ভালোবাসার ছোঁয়া দিয়ে দেয়। পিঙ্কি আহত হয়ে তাকায়। কোথায় ভাবে এক একই গালে এখন থাপ্পড় থেরাপি হবে, তা না হলো কিনা চুম্বন থেরাপি। নীরা খুশি হয়ে দীপের সাথে ঘরে চলে যায়। দীপান্বিতা রান্নায় ব্যস্ত ছিল। অবশ্য দীপ ইশারা করে অন্যদিকে ফিরতে বলে দীপান্বিতাকে।